আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব 38তম বিসিএস লিখিত গণিত প্রশ্ন দ্বিতীয় পর্ব। ইনশাআল্লাহ 38তম বিসিএস লিখিত পরীক্ষার প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্বটি ঠিক আগের মতোই আমি প্রতিটি ম্যাথ প্রতিটি লাইন চেষ্টা করব একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং গত ভিডিওতে এক ভাই কমেন্ট করছেন যে যেন প্রতিটা অঙ্কের রেফারেন্স দিয়ে দিই, যে কোন বই থেকে আসছে, কোন অধ্যায় থেকে আসছে। ইনশাআল্লাহ আজকের প্রতিটা ম্যাথে আমি ম্যাথটা কোন অধ্যায় থেকে আসছে, কোন ক্লাস থেকে আসছে আমি সম্পূর্ণ রেফারেন্স হিসেবে লিখে দিই। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আশা করি প্রতিটা ম্যাথ 100% বুঝতে পারবেন। 11 ক অঙ্কটি হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলি দ্বারা কতভাবে বিন্যাস করা সম্ভব। এই অঙ্কগুলো দেখলেই ম্যাক্সিমামে বলে যে এই অঙ্ক আমাদের না, এটা সায়েন্সের কলেজের অঙ্ক, আমরা পারি না, করব না। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব যে এই অঙ্ক যদি আপনি কখনোই নাও পারেন, ধরেন আপনি জীবনে করেন নাই বা বিন্যাস সমাবেশ কি বুঝেন না, তো শুধুমাত্র আমাকে 2 মিনিট সময় দেন, বিন্যাস সমাবেশ সম্পর্কে বিস্তারিত এবং বা কোনো গ্যাপ দিয়ে নয়, ডিরেক্টলি 100% বুঝাবো। 2টা মিনিট সময় দেন, খেয়াল করুন। এখানে কি বলছে যে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলি দ্বারা কতভাবে বিন্যাস করা সম্ভব। তাই ধরেন আপনি আগে কখনোই করেন নাই, আজকেই প্রথম নিয়ম। এটার সিস্টেম হচ্ছে আপনার যেই কয়টা বর্ণ আছে বা অক্ষর আছে ওইটাকে মানে সাজানো যায় হচ্ছে অত ফ্যাক্টরিয়াল দ্বারা। কি বলছি বুঝেন নাই? ধরুন এখানে হচ্ছে কয়টা অক্ষর আছে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটাকে সাজানো যাবে হচ্ছে 11 ফ্যাক্টরিয়াল করে। এটাই হচ্ছে অ্যানসার। কিন্তু এখানে আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে এই ম্যাথমেটিক্স এর ভিতরে কোন কোন অক্ষরগুলো মানে 2 বার 3 বার আছে, যদি একের অধিক বার থাকে কত ফ্যাক্টরিয়ালে সে ভাগ করতে হয়। দেখুন এখানে এম আছে কতবার, 2 বার, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে। এরপর হচ্ছে এ আছে কয়বার, 2 বার, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে। এরপর হচ্ছে টি আছে কয়বার, 2 বার, মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে। এর সবার সাথে সম্পর্ক হচ্ছে গুণ অবস্থায়। এরপর আর কোনো ডাবল আছে নাই, সুতরাং হচ্ছে আর কোনো ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে না। এখন এই অংশটুকু যদি সমাধান মানে ক্যালকুলেশনের মান বের করতে পারেন, এটি হচ্ছে অ্যানসার। এবার আসলে হচ্ছে আমি একটু ডিটেইলসে করাই। দেখুন যে কিভাবে রিটেনের খাতায় লিখবো, পরীক্ষায় কিভাবে লিখবে। প্রথমে লিখবেন হচ্ছে যে মোট বর্ণ হচ্ছে কয়টি, 11টি। এর মধ্যে এম আছে কয়টি, এম বর্ণটি আছে কয়বার, 2 বার। এরপরে এ বর্ণটি আছে কয়বার, এ বর্ণটি আছে হচ্ছে 2 বার। এটা হচ্ছে মানে খাতায় একবার ফর্মালিটি মেইনটেইন করে যেভাবে লিখতে হয় এটা হচ্ছে সেভাবে। এরপর হচ্ছে টি আছে কয়বার, 2 বার। টি বর্ণটি আছে 2 বার। আচ্ছা, এখন আর তো কোনো ডাবল নাই। এটার নিয়ম হচ্ছে কি, তাহলে হচ্ছে যে এই ম্যাথমেটিক্স শব্দটিকে সাজানো যায়, বিন্যাস করা যায়। তাই লিখতে হবে সুতরাং ম্যাথ এম এ টি এইচ ই এম এ টি আই সি এস শব্দটি বিন্যাস করা যায়, শব্দটি বিন্যাস করা যায় হচ্ছে সূত্র হচ্ছে কি করে বললাম যে টোটাল শব্দবর্ণের ফ্যাক্টরিয়াল হয়। তাহলে টোটাল শব্দ হচ্ছে 11টা, তাহলে 11 ফ্যাক্টরিয়াল। আর ভাগ করতে হবে যে ডাবল কোন সংখ্যা থাকলে, তাহলে এম আছে 2 বার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করতে হবে। এ আছে 2 বার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করতে হবে। টি আছে 2 বার, এজন্য হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করতে হবে। এটি অ্যানসার। এখন আসুন এই ফ্যাক্টরিয়াল দ্বারা কি বোঝায় আলটিমেটলি। দেখুন ফ্যাক্টরিয়াল মিন্স হচ্ছে যে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 * 2। এরপর হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 * 2 * 3। 4 ফ্যাক্টরিয়াল মিন্স হচ্ছে 1 * 2 হচ্ছে 3 হচ্ছে 4। 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে শেষ পর্যন্ত 5 গুণ হবে। তাহলে আলটিমেটলি কি বুঝতে পারলাম, ফ্যাক্টরিয়াল মিন্স হচ্ছে যে যদি বলে হচ্ছে আপনাকে
10 ফ্যাক্টরিয়াল তার মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত গুণ। যদি বলে আপনাকে হচ্ছে 5 মানে 6 ফ্যাক্টরিয়াল তাহলে 1 থেকে 6 পর্যন্ত গুণ। এটি হচ্ছে ফ্যাক্টরিয়ালের মানে ফ্যাক্টরিয়াল তার কি বোঝায় সেই অংশটুকু। আচ্ছা যদি এটুকু বুঝে থাকেন দেখুন এখানে অংশটা হলো তাহলে এখানে 11 ফ্যাক্টরিয়াল মিন্স কি 11 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত গুণ করব তাহলে লিখে দেই 1 * 2 * হচ্ছে 3 * হচ্ছে 4 * হচ্ছে 5 * হচ্ছে 6 * হচ্ছে 7 * হচ্ছে 8 * হচ্ছে 9 * হচ্ছে 10 * হচ্ছে 11 বাই হচ্ছে এই দেখুন আমি সাইড লিখে দিছি 2 ফ্যাক্টরিয়াল মিন্স হচ্ছে 1 * 2 গুণ করলে 2 আসছে তার মানে 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে কত 2 * 8 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে 2 এই 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2। খেয়াল করুন এই পর্যন্ত সবাই বুঝতে পারে সমস্যাটা হচ্ছে এখানে এত বড় গুণ ক্যালকুলেটর ছাড়া কি করা সম্ভব এই জায়গাটা আমরা মানে একটু কঠিন হয়ে যায়। তো চলুন দেখুন এই অঙ্কটি যেহেতু আমাকে পরীক্ষা আসতে করতে হবে তাহলে এটা কম সময়ে কিভাবে সহজভাবে করা যায় সেই অংশটুকু আমি এখানে দেখাচ্ছি। খেয়াল করুন বা এখান থেকে আসি এখানে আমি 2 দিয়ে কাটলাম 2 * 2 = 4 আর উপরে 4 তাই এই 2 দিয়ে কাটা এই 4 এ কাটা তাই থাকতে কত দেখুন তো একটু খেয়াল করুন এই 3 আর 5 প্রথমে গুণ করব 3 5 কত 15 এই 15 এর সাথে গুণ করব 6 না 6 15 হচ্ছে কত 90 এই 90 এর সাথে গুণ করব হচ্ছে আবার এই 7 তাহলে এই পর্যন্ত গুণ করলে পাইলাম আমি কত 90 90 এর সাথে গুণ করব হচ্ছে 7 7 দ্বারা হচ্ছে এই শূন্য বাদ দিয়ে দিব 7 × 9 = 63 63 এই শূন্য বাদ দিলাম এই শূন্য এরপর হচ্ছে আবার হচ্ছে এই পর্যন্ত গুণ করে পাইলাম কত 630 এরপর গুণ করব 8 তাহলে হচ্ছে 630 সাথে গুণ করব হচ্ছে 8 এবার আমরা খেয়াল করুন এই শূন্য বাদ দিয়ে দিন তাহলে কি আসে 3 × 8 = 24 এর 4 হাতে হচ্ছে 2 6 টা 48 48 সাথে হচ্ছে 50 আর একটা শূন্য বাদ দিছিলাম সেই শূন্যটা হচ্ছে এটা তাহলে পাইলাম হচ্ছে 5040 এটা পাইছি কোন পর্যন্ত 8 পর্যন্ত গুণ করে এরপর হচ্ছে এর সাথে গুণ করব 9 তাহলে দেই হচ্ছে 9 গুণ করে এই শূন্যটা আবার বাদ দিয়ে দিব তো আবার বাদ দিয়ে দিলে এখান থেকে কত আসছে 4 × 9 = 36 এর হচ্ছে 6 6 এর হাতে হচ্ছে 3 9 0 0 হাতে হচ্ছে 3 এর 3 আর 5 × 45 এই হচ্ছে 45 আর একটা শূন্য বাদ দিয়েছিলাম একটা শূন্য। আচ্ছা এটা পাইছি 9 পর্যন্ত গুণ করে এর সাথে গুণ করতে হবে 10 তাহলে গুণ করে দেই 10 তাইলে এই শূন্য বাদ দিয়ে দিলাম থাকতেছে কত 1 দ্বারা যা যে কোনো কিছু গুণ করলে সেই অংশটাই হয় তাহলে কি হবে 4 5 3 6 আমি কয়টা শূন্য বাদ দিয়েছি দুইটা শূন্য এইজন্য এই দুইটা শূন্য। আচ্ছা এরপর বাকি থাকে শুধুমাত্র 11 তাহলে শুধুমাত্র এর সাথে 11 গুণ করতে পারি তাহলে आंसर হয়ে গেল। দেখুন সংখ্যা হচ্ছে এখানে 4 5 3 6 00 এর সাথে গুণ করতে হবে 11 মানে এই দুইটা শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে 1 দ্বারা সম্পূর্ণ গুণ করলে যা আসে তাই হবে 6 কে 6 3 কে 3 5 কে 5 4 কে 4 একটা শূন্য দিয়ে চলে নিচে 6 কে 6 3 কে 3 5 কে 5 4 কে 4 এখন হচ্ছে 6 আর 3 হচ্ছে 9 আর 5 আর 3 হচ্ছে 8 আর 9 আর হচ্ছে 4 আমি কয়টা শূন্য বাদ দিয়েছিলাম দুইটা এটা শূন্য বসাই দিলাম এটা হচ্ছে आंसर। তাহলে এটা এই অংশটুকু আমি লিখে দিব কোথায় এই যে এটা হচ্ছে রাফ আবার বলতেছি যে রিটেনে এই অংশটুকু রাফ করবেন এবং আমি কিভাবে করলাম আশা করি এই দেখুন এটা কিন্তু অনেক বড় দেখছেন কত সংখ্যা 49,79,600 অনেক বড় একটা সংখ্যা এটাকে আপনাকে এই অংশ রাফ লিখে করতে হবে তাহলে আমি এটা মুছে দিলাম তাহলে আলটিমেটলি আমি এটা গুণ করে কি পাইলাম গুণ করে হচ্ছে পাইছি যে 4989600 এটাই হচ্ছে आंसर। খেয়াল করুন আমি আরেকবার একটু বলতেছি এই বিন্যাসের অঙ্কগুলো যে ম্যাথমেটিক্স বলছে শব্দটি অক্ষরগুলো কতভাবে বিন্যাস করা যায়। প্রথমে দেখবেন এখানে কয়টা বর্ণ আছে যে মোট বর্ণ কয়টি 11টি এরপর দেখবেন যে একটি বর্ণ কতবার আছে একের অধিক কতবার আছে আমি দেখতে পাই এম আছে হচ্ছে 3টিতে দুইবার এ আছে দুইবার টি আছে দুইবার যতবার থাকবে তত ফ্যাক্টরিয়াল দ্বারা সেটা ভাগ করতে হবে যদি এম তিনবার থাকতো তাহলে আমি 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতাম তাহলে ফরম্যাটটা আসছে 11 ফ্যাক্টরিয়াল বাই 3টা ডাবল আছে 3টা তাহলে এই তিনটা দ্বারা গুণ করে দিলাম তা আলটিমেটলি এটা ইকুয়েশন করলে এই মানটা আসবে ইকুয়েশনে কিভাবে সহজে করবেন সেটা আমি পর্যায়ক্রমে এই একটু আগে দেখাই দিয়েছি এখানে রাফ করে নেবেন রাফ করে লিখে এটা করে দিবেন আর এখানে ফ্যাক্টরিয়াল গুলো 1 থেকে 7 পর্যন্ত মুখস্থ রাখবেন এন্ড মুখস্থ করার টেকনিক হচ্ছে কি যে এই যে 1 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1 টু আরেকটা জিনিস লিখে দিন নবী থেকে মাঝে মাঝে আসে সেটা হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1
0 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 1 আর 2, 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1 2 3 এভাবে পর্যায়ক্রমে যে 5 পর্যন্ত মুখস্থ রাখবেন। যে 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে 120, তাই 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি 120 এর সাথে শুধু 6 গুণ করলে আপনি 6 ফ্যাক্টরিয়াল পাবেন। এরপর আবার 7 ফ্যাক্টরিয়াল হচ্ছে এই 720 এর সাথে শুধুমাত্র 7 গুণ করলে আপনি 7 ফ্যাক্টরিয়াল পাবেন। যদি আবার ঠিক 8 ফ্যাক্টরিয়াল করতে বলে তাহলে শুধুমাত্র এই যে এই অংশের সাথে 8 গুণ করলে আপনি 8 ফ্যাক্টরিয়াল মান পাবেন। আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। 8 নম্বর অঙ্ক, যদি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক সুদের হার যথাক্রমে R1%, R2% ও R3% হয়, তবে 3 বছর শেষে P টাকার সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করুন। অঙ্কটি দেখেই বুঝতে পারছেন অঙ্কটি হচ্ছে মুনাফার অঙ্ক। মুনাফা হচ্ছে দুই ধরনের, সরল মুনাফা এবং হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল মুনাফা কাকে বলে এবং চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে এই বিষয়টি একটু গভীরলি বোঝা যায়। খেয়াল করুন, সরল মুনাফা হচ্ছে যে আপনি ধরুন একটা ব্যাংকে 100 টাকা 5% সুদে রাখলেন, যে বছর শেষে আপনি ব্যাংকে 100 টাকা রাখলে ওরা আপনাকে 5 টাকা সুদ দেবে, তখন আপনার টাকা বছর শেষে দাঁড়াবে কত? 105 টাকা। দ্বিতীয় বছরে ওই মূলধনটা আগেরটাই থাকবে, মূলধন অলওয়েজ আগেরটাই থাকবে, পরের বছর আমি আবারও 5 টাকা দেব, তাহলে দ্বিতীয় বছরে আপনার টাকা দাঁড়ায় কত? 110 টাকা। তৃতীয় বছরে আবার সেই মূলধনটা 100 টাকাই থাকবে, তৃতীয় বছরে আপনার টাকাটা দাঁড়াবে কত? 115 টাকা, 5 টাকা করে বাড়তে থাকবে। এটা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে আপনি 100 টাকা 5% সুদেই কোনো ব্যাংকে রাখলেন, যে 100 টাকা ব্যাংকে রাখলে আপনাকে 1 বছর পর সে 5 টাকা দেবে, লাভ দিয়ে 5 টাকা। তাহলে প্রথম বছরে আপনার টাকা লাভ সহ দাঁড়িয়ে গেছে কত? 105 টাকা। দ্বিতীয় বছরে এখানে সরল মুনাফায় ছিল কি মূলধন 100 টাকা ছিল, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় সেই মূলধনটা চলে আসবে এই যে লাভ সহকারে আপনি যেটা পাইছেন সেই অংশটুকু। তাহলে এই আমি বছর শেষে কত টাকা পাইছি? 105 টাকা। এটা হচ্ছে মূলধন চলে আসলো। এই 105 টাকার উপরে আবার হচ্ছে সে 5% লাভ দেবে। তাহলে 100 টাকা থেকে 105 টাকা বেশি, মানে হচ্ছে কি আপনার লাভ অবশ্যই 105 টাকা থেকে বেশি হবে, প্লাস সামথিং যাই আসুক একটু বেশি আসবে। পরের বছর মূলধন হবে এই অংশটুকু, যে 105 প্লাস সামথিং যা বাড়ছে এটার উপর 5% আবার কি করবে? লাভ দিবে, তখন আপনার মোট টাকা দাঁড়াবে 100 প্লাস এই সামথিং বাড়লো, আবার সামথিং বাড়বে। তাহলে আলটিমেটলি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে সরল মুনাফায় প্রতি বছরের প্রথমে আপনার মূলধনটা অলওয়েজ এক থাকবে, ওই 100 টাকার উপরে তারা সুদ দেবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে আপনি বছর শেষে যে টাকাটা পাবেন লাভ সহকারে ওইটা দাঁড়াবে হচ্ছে আপনার মূলধনে, এরপর দ্বিতীয় বছরে যে টাকা পাবেন ওই টাকাটা হবে মূলধনে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে মূলধনটা সরল মুনাফায় সবসময় ঠিক থাকবে, আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মুনাফা আসল হবে তার পরের বছরে মূলধন। আশা করি এই অংশটুকু ভালোভাবে বুঝতে পারছেন। এবার আসেন অঙ্কে। এখানে যেহেতু সরল মুনাফা বলছি, সরল মুনাফা আসলে সূত্র হচ্ছে I সমান PRN, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র হচ্ছে C equal to P into 1 plus R whole to the power n। খেয়াল করুন, এই টাইপের অঙ্ক আসলে সবাই ম্যাক্সিমাম মানুষ এগুলো পারে না। আপনাদের আমি রিকোয়েস্ট করব শুধুমাত্র যদি এই দুটো সূত্র পারেন এই টাইপের অঙ্ক সব শেষ। যেহেতু আমাদের অঙ্ক হচ্ছে চক্রবৃদ্ধি কথা বলছে, তাহলে আমরা সরল মুনাফাটা মুছে দিলাম। এখন আমরা কাজ করব শুধু চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। আচ্ছা, তাহলে আমরা বুঝে নেই যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রতে কি লিখছে এখানে, যে চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফাকে প্রকাশ করে সি দ্বারা, এর সূত্র হচ্ছে P into 1 plus R whole to the power হচ্ছে n। তাহলে এখানে সি দ্বারা কি প্রকাশ করে? চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করে, আর P হচ্ছে মূলধন বা আসল যেটা আমার প্রথমে ছিল, আর R হচ্ছে ইন্টারেস্ট বা হচ্ছে রেট, ইন্টারেস্ট মানে সুদের হার, কত পার্সেন্ট সুদে আমাকে সে টাকা দিবে, আর এই হচ্ছে সময়, যেমন কত বছর রাখলাম। আচ্ছা, এখন আসেন প্রশ্নে, যে প্রশ্ন কি চাইছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর, বছর কয়টা? 3টা। আর সুদের হার কত? প্রথম বছরে সে সুদের হার দিয়েছে R1%, দ্বিতীয় বছরে হচ্ছে R2%, তৃতীয় বছরে R3%। সে 3 বছরে একই পার্সেন্টে সুদ দেয়নি,
সে একবার প্রথম বছরে একটা দিছে, দ্বিতীয় বছরে আরেকটা দিছে, তৃতীয় বছর তার সুদের পরিমাণটা পার্থক্য ছিল। তাহলে বছর শেষে 3 বছরে আমি 100 টাকা রাখলাম ব্যাংকে, আমাকে প্রথম বছর ধরে নেওয়া হচ্ছে 5% দিল, পরের বছর দিল হচ্ছে 7%, পরের বছরে 4 বছরে, তাহলে আলটিমেটলি 3 বছরের সুদ সহ আমার আসল কত টাকা দাঁড়ালো, এই অংশটুকু এই প্রশ্নে চাইছে। তাহলে খেয়াল করুন, তাহলে প্রথম বছরে আমি লিখি যে প্রথম বছরে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে কি হবে, সি হবে, C1 ধরলাম, ইকুয়াল টু হবে P ইকুয়াল হচ্ছে 1 প্লাস হচ্ছে R, আর এখানে n এর আর, আচ্ছা এখানে প্রথম ক্ষেত্রে প্রথম বছরে আমার কি দেওয়া আছে, R1 ইন্টারেস্ট, R1 সমান কি দেওয়া আছে, R1%, আর পার্সেন্টেজ কে ভাঙায় কিভাবে, পার্সেন্টেজ কে ভাঙায় হচ্ছে যে এই সংখ্যাটা R1 চলে যাবে 1 আর নিচে আসবে 100, পার্সেন্টেজ থাকলে সেটা হচ্ছে নিচে 100 চলে আসবে। তাহলে এই R1 এর ক্ষেত্রে মানে R1 এর ক্ষেত্রে R এর পরিবর্তে আমরা কি লিখবো, যেহেতু R1% দেওয়া আছে সেক্ষেত্রে লিখবো R1/100, আর n এর মান হচ্ছে কত 1, যেহেতু 1 বছর। আচ্ছা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মুনাফা কি হবে, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মুনাফা খেয়াল করুন, এখানে কিন্তু আসলটা ফিক্সড। আচ্ছা, তাহলে এখানে দ্বিতীয় বছরে এরকম হওয়া উচিত ছিল না যে 1 প্লাস R2, এখানে দ্বিতীয় বছর হচ্ছে R2, ভালোভাবে খেয়াল করেন, R2/100, আর এই n এর মান হচ্ছে 2, কারণ দ্বিতীয় বছর এরকম হওয়া উচিত ছিল, কিন্তু খেয়াল করুন এখানে আমার কিন্তু ইন্টারেস্ট রেটটা এটা কিন্তু পার্থক্য আছে। আপনি যদি এটা ঠিক থাকতো তাহলে আপনি সকল ক্ষেত্রে এখানে 3 বছর অঙ্কটা হয়ে যেত, কিন্তু যেহেতু এই রেটটা পার্থক্য আছে সুতরাং আপনি এখানে লিখতে পারবেন না। তাহলে প্রথম বছরের হচ্ছে রেট 100 টাকা, দ্বিতীয় বছরেরটা এখানে লিখে দিতে হবে যে 1 প্লাস R2, এটা হচ্ছে 100। তাহলে এই অংশটুকু হচ্ছে প্রথম বছরের জন্য, এই অংশটুকু হচ্ছে যে R2 দ্বিতীয় বছরের জন্য, আর এখানে 2 বছর, তাহলে একটা বছর 2 বছর, এইজন্য আলাদাভাবে এখানে 2 দেওয়ার দরকার নেই। কেন, আমি অলরেডি প্রথম বছরটা পাইছি, দ্বিতীয় বছরটা পাইছি। আচ্ছা, তাহলে আমি দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম। তো তৃতীয় বছরে তৃতীয় বছরে C3 ঠিক আগেতে থাকবে অংশ B 1 প্লাস R1/100 আর 1 প্লাস R2/100 ইনটু হবে তৃতীয় বছরেরটা 1 প্লাস R3/100। খেয়াল করুন, অনেকেই বলতে মানে এখন আচ্ছা যে বছর শেষে P টাকা সমূল চক্রবৃদ্ধি মিনস হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সহ মানে মোট টাকাটা হচ্ছে কত টাকা দাঁড়াবে। তাহলে খেয়াল করুন এখানে, তাহলে এটাই হচ্ছে অ্যানসার হবে, কারণ তৃতীয় বছর সেটা মূলধন কত। অনেকের সমস্যা হচ্ছে এখানে যে বুঝতে সমস্যা হবে যে আমরা যে C3 যদি 3 বছর যদি এর রেটটা আমি ধরলাম একটা শুধু R থাকতো তাহলে তৃতীয় বছরে কত হইতো, সূত্র অনুযায়ী যে P তো P আসলটা ধরে নিচ্ছে, আসল হচ্ছে P, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস R মানে হচ্ছে R/100 4% দিত, তাহলে 100 আর n এর সময়, তাই সময় কত বছর, 3 বছর, এটা হচ্ছে অ্যানসার। কিন্তু এখানে এই রেটটা কিন্তু পার্থক্য আছে, R1 প্রথম বছরে, দ্বিতীয় বছরে, তৃতীয় বছরে, এই জন্য এইটা হচ্ছে প্রথম বছরের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য, এটা তৃতীয় বছরের জন্য, একসাথে হচ্ছে এই সবৃদ্ধি চক্রবৃদ্ধি মূল হচ্ছে যে সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি নির্ণয় করুন, তাই সবৃদ্ধি চক্রবৃদ্ধি মূল হচ্ছে তিনটা মিলে, এটা হচ্ছে অ্যানসার। যেহেতু রিটেন পরীক্ষা সুতরাং শেষে একটু সাজায় লিখে দিবেন যে 3 বছর শেষে উঠাই দিবেন যে 3 বছর শেষে P টাকা সমূল চক্র বৃদ্ধি হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এই অংশটা যে P ইনটু 1 প্লাস R1/100 ইনটু হচ্ছে 1 প্লাস R2/100 ইনটু হচ্ছে 1 প্লাস R3/100, এটা হচ্ছে অ্যানসার। ছয় নম্বর অঙ্কটি হচ্ছে সমাধান করুন 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। এই অঙ্কটাকে সমাধান করতে বলছে। আচ্ছা খেয়াল করুন, এখানে প্রথমে আমি হচ্ছে এই 2 টাকে ভাঙাবো 4 কে, 2 স্কয়ার এর মাধ্যমে 2 স্কয়ার করলে আসছে 4, তাই উপরে তো পাওয়ার আছে x মাইনাস 3। আচ্ছা, আবার এই অংশটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার x ডট হচ্ছে 2 টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে এই অংশটাকে লেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমি এই অংশটা কিভাবে লিখলাম। খেয়াল করুন, সূচিকের নিয়ম ছিল এরকম, যদি হচ্ছে a স্কয়ার হয় গুণ অবস্থা এরকম থাকে a কিউব, যদি একই রকম থাকে তখন একটা ভিত্তি নেওয়া যায় আর যদি গুণ অবস্থা থাকলে পাওয়ার দুটো
যোগ হয়ে যায়, তাহলে 2 যোগ হচ্ছে 3 হয়। আবার একই ভাবে আমি এটা থেকে কি লিখতে পারি, যে আমি এটা করেছি এটা থেকে, আবার এটা থেকে আমি কি লিখতে পারি খেয়াল করুন তো, যে এখান থেকে যে a লিখতে পারি আর a স্কয়ার ডট হচ্ছে a কিউব। প্রথমে আমি কি করলাম, দুইটা একটা a স্কয়ার ডট হচ্ছে a কিউব, তো দুইটা মিলে গেলে একটা a নিব আর হচ্ছে উপরে 2 আর যোগ 3 যোগ করে দিব, আর এটা সূচকের সূত্র। আর একই ভাবে এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে a স্কয়ার ডট হচ্ছে a কিউব। যদি এটুকু বুঝতে পারেন তাহলে খেয়াল করুন, এখানে এই যে 2 টু দি পাওয়ার x প্লাস 2, তাহলে a টু দি পাওয়ার x প্লাস 2 আমি কল্পনা করি, সেই ক্ষেত্রে এই 2 টু দি পাওয়ার x আসতে পারে গুণ 2 টু দি পাওয়ার হচ্ছে a স্কয়ার আসতে পারে। কারণ আপনি যদি আবার কনভার্ট করেন তাহলে এই দুইটা থেকে একটা 2 নিলাম, আর যেহেতু গুণ অবস্থা আছে তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে x প্লাস 2 হয়, এই যে x প্লাস 2 হয়। এইজন্য আমি এটাকে ভাবে লিখে দিলাম। আর এখানে হচ্ছে এই 4 কে লেখা যায় 2a স্কয়ার আর হোল টু দি পাওয়ার x। এখন কোশ্চেন হচ্ছে আমি কেন এইভাবে ভাঙাবো, এটার অ্যানসার আমি একটু পরে দিচ্ছি, খেয়াল করুন। এরপরে আমি এই অংশটাকে লিখতে পারি এভাবে, যে হচ্ছে 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার মাইনাস, আর এখানে হচ্ছে এই 2 এর স্কয়ার করলে 4 হয়, তাহলে হচ্ছে 4 আর 3 গুণ করলে কত হয়, 3 4 12 হয়, তাহলে হচ্ছে 12 টু দি পাওয়ার x ডট টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 2 কে 5 টু দি পাওয়ার 5 করলে হচ্ছে 32 আসে। আচ্ছা, এখন খেয়াল করুন, সমস্যা হচ্ছে এখানে যে আমি কিভাবে x টা ভিতরে আনলাম আর 2 বাইরে নিলাম। শুনুন, পাওয়ার যখন থাকে, যদি এরকম থাকে দেখেন যে 2a স্কয়ার হোল কিউব, এটা যদি আমি আলটিমেটলি গুণ করি তাহলে কি হয়, 3 দুগুণে 6 8 টু দি পাওয়ার 6, অথবা যদি আমি এরকম করতাম যে হচ্ছে এখানে কিউব থাকতো আর এখানে স্কয়ার থাকতো, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার 3 দুগুণে 6। দেখেন তো মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, ভিতরে 2 আর বাইরে 3, সেই মান টু দি পাওয়ার 6, ভিতরে 3 বাইরে 2, মান টু দি পাওয়ার 6। তার মানে হচ্ছে যে পাওয়ারটা আমি ভিতরে আনি অথবা বাইরে নেই, মান একই থাকবে। সুতরাং আমি এটাকে এইভাবে লিখলাম। এটা আমি কেন লিখলাম খেয়াল করুন, অঙ্ক খুব সহজে হওয়ার জন্য, যে এখন এই টাইপের অঙ্ক যদি আসে যে সূচক ভিতরে চলে আসে, তখন আমরা এই সূচক অংশটাকে ধরে নিব। তাহলে ধরি লিখে দিবেন হচ্ছে ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু যা ইচ্ছা তা ধরতে পারেন, ধরেন a ধরলাম, 2 টু দি পাওয়ার x হচ্ছে a। তাহলে এই অঙ্কে যেখানে আমি 2 টু দি পাওয়ার x পাবো সেখানে a বসাই দিব, তাহলে a স্কয়ার মাইনাস হচ্ছে 12 ডট এটা বলে দিয়েছি a প্লাস হচ্ছে 32। এখন খেয়াল করুন তো, একটা চেনা সমীকরণ মত হয়ে গেছে না, এখন এটাকে আমরা হচ্ছে শুধুমাত্র মিডল টার্ম করতে পারি, তাহলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এখন এটা মিডল টার্ম করার নিয়ম হচ্ছে কি, 32 কে হচ্ছে গুণনীয়ক করব। 2 দ্বারা গুণ হচ্ছে 16 দুগুণে 32, 2 দ্বারা গুণ হচ্ছে 8 দুগুণে 16। আমি আর যাব না, কারণ দেখুন আমার মিডল টার্মের নিয়ম হচ্ছে কি, যে দুইটা গুণ করে যোগ করলে যেন মাঝেরটা আসে। তো 2 দুগুণে 4 আর 8, 8 আর 4 যোগ করলে 12 আসছে। আমি এটাকে লিখতে পারি কিভাবে, যে a স্কয়ার মাইনাস 4a মাইনাস হচ্ছে 8। আমি 4 আর 8 পেলে কোথা থেকে, এই যে 2 দুগুণে 4 আর 8 যোগ করলেই দেখেন আগেরটি আসছে, প্লাস হচ্ছে 32 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন আমি শুধুমাত্র এখানে যদি a কমন নিই তাহলে কি থাকতেছে, a মাইনাস 4, আর এখানে যদি আমি 8 কমন নিই, মাইনাস 8 কমন নিই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 8 আর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, আর 8 32 4 32 4, মানে 8 32 ভাগ করলে 4 আসতেছে ইকুয়াল হচ্ছে 0। এই যে এই অংশটা আর এই অংশটা মিলে গেছে, সুতরাং আমাদের মিডল টার্ম ঠিক আছে। মিডল টার্ম নিয়ম অনুসারে a 4 ইনটু হচ্ছে a 8 আসবে। আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা কি জানি, যে হচ্ছে এখানে হয় এই অংশটা সমান 0, যে হয় এই যে a 4 ইকুয়াল টু 0, অথবা হচ্ছে ডান পাশে নিলে -4টা +4 হয়ে যাবে। এখন কিন্তু a কি a না, কারণ আমরা ধরে নিয়েছিলাম একটু আগে যে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে a ধরে নিয়েছিলাম। সুতরাং তাহলে a এর পরিবর্তে আমরা কি লিখে দিব, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 4। আচ্ছা, এখন হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার x আর 4 কে লেখা যায় 2 টু দি পাওয়ার a স্কয়ার। তাহলে আমরা কি জানি, যে এই বেস মিলে গেলে দুই পাশ থেকে বাদ যায়, তাহলে 2 বাদ যাবে, তাহলে থাকছে কত, x ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে একটা মান পাইলাম। এরপর হচ্ছে অথবা আরেকটা মান ছিল কি, a 8 ইকুয়াল টু 0। আমি এখানে লিখে দিই a 8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আবার a সমান মাইনাস, এবার শেষে প্লাস হয়ে যাবে 8। কিন্তু এই এটা তো a না, a আমি ধরে নিয়েছিলাম হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে a, তাহলে এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 8। এখন খেয়াল করুন, 2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 8 কে আমি কিভাবে ভাঙাতে পারি, যে 2 টু দি পাওয়ার হচ্ছে কিউব করলে 8 আসে। এখন এই দুই পাশ থেকে বেস মিলে গেছে, তাহলে বেস বাদ, তাহলে x সমান হচ্ছে 3। সুতরাং সমাধান নির্ণয় করতে বলছে, তাহলে হচ্ছে x সমান হচ্ছে কি লিখতে পারি, আমাদের কি মান বের হয়েছে 2
2, হচ্ছে 3, এটা হচ্ছে x এর মান। এখন অনেকের প্রশ্ন আসতে পারে আমি কেন এখানে এই 4 এর পরিবর্তে এখানে 2 আনবো আর এখানে 8 কে আমি কেন 2 করব? শুনুন, যদি সমাধান করতে বলছে, দেখেন আমি কিন্তু ধরে নিয়েছি হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান 8, কিন্তু আমার অঙ্কে কিন্তু এটা ছিল না, আমি ধরে নিয়েছি অঙ্কে ছিল হচ্ছে x। সমাধান করা মানেই হচ্ছে যদি আপনার কোনো ম্যাথে কোনো চলক দেওয়া থাকে, চলকের মান নির্ণয় করতে হয়। তাহলে চলকের মান নির্ণয় করতে হলে আপনাকে যে আমার অবশ্যই এই অংশটা বাদ দিতে হবে, তাহলে এই অংশের ভিত্তি হচ্ছে 2। তো ডান পাশে যাই থাকুক না থাকুক আপনাকে অবশ্যই এখানে যে বেস থাকবে আপনাকে ডান পাশে একই বেস নিতে হবে। এইজন্য আমি 4 কে কিভাবে নিতে পারি, 2 স্কয়ার করলে 4 আসছে 2। দ্বিতীয় ক্ষেত্রে একই ভাবে এখানে হচ্ছে 8, আমার এই বাম পাশে বেস আছে কত 2, 8 কে আমি কিভাবে 2 এ পরিণত করতে পারি, এটা হচ্ছে 8 2 এর উপর কিউব দিলে হচ্ছে 8 আসে, তখন 2 2 বাদ যায় থাকছে 3। সুতরাং আলটিমেটলি x এর মান পেলাম কত, x ইকুয়াল হচ্ছে 3, 2, 3। এখন আসুন এই অঙ্কগুলো আপনি আরো ডিটেইলস যদি জানতে চান, বা যেহেতু এটা রিটেন পরীক্ষা আসছে, ভবিষ্যতে আরো আসার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি পড়ে নেবেন হচ্ছে দশম শ্রেণী। দশম শ্রেণী হচ্ছে 4.1 অধ্যায়টা করবেন, তাহলে হচ্ছে এই টাইপের যত ম্যাথ আছে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন। 7 এর খ অঙ্কটি হচ্ছে a সমান x y y টু দি পাওয়ার হচ্ছে p মাইনাস 1, b সমান হচ্ছে x y টু দি পাওয়ার হচ্ছে q মাইনাস 1, c সমান হচ্ছে x y টু দি পাওয়ার r মাইনাস 1 হলে প্রমাণ করুন যে a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p গুণ হচ্ছে c টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু হচ্ছে 1। অঙ্কটি করার আগে একটু বলে নেই, অঙ্কটি দেখে মনে হচ্ছে খুব একটা পেছালো, কিন্তু অঙ্কটি অনেক সহজ, অনেক সহজ। আশা করি অঙ্কটি একটু দেখুন কত সহজে করা যায়। খেয়াল করুন, এখানে প্রথমে বলছে যে এটা দেওয়া আছে, আমি প্রমাণ করতে হবে এটা, তাহলে আমি লিখে নেব হচ্ছে লেফট হ্যান্ড সাইড, যেহেতু দুই সাইড প্রমাণ করলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, a টু দি পাওয়ার হচ্ছে q মাইনাস r ডট হচ্ছে b টু দি পাওয়ার হচ্ছে r মাইনাস p ডট হচ্ছে c টু দি পাওয়ার p মাইনাস q। খেয়াল করুন এত সহজ অঙ্কটি, দেখুন এখানে প্রথমে এই যে এটা আছে, তাহলে এ আমার দেওয়া আছে কি a সমান এই অংশটুকু, তাহলে a এর পরিবর্তে আমি অংশটুকু লিখে দিব। তাহলে a এর পরিবর্তে কি অংশটুকু আছে দেখুন তো, x y টু দি পাওয়ার হচ্ছে p মাইনাস 1 আর হোল টু দি পাওয়ার এই এর পাওয়ার আবার এখানে আছে কি q মাইনাস r। আচ্ছা, তাহলে এর কাজ শেষ। আসুন b অংশে, তাহলে b এর মান এখানে কি দেওয়া আছে, x y q টু দি পাওয়ার x y q মাইনাস 1, তাহলে b এর পরিবর্তে আমি লিখে দিলাম হচ্ছে x y এই যেটা q মাইনাস 1 আর হোল টু দি পাওয়ার এই b এর পাওয়ার হচ্ছে r মাইনাস p, তাহলে b এর কাজ শেষ। চলুন c তে, c এর মান কি দেওয়া আছে, x y r মাইনাস 1, তাহলে x y আর হচ্ছে এই r মাইনাস 1 আর এটার হোল টু দি পাওয়ার c এর আবার হোল টু দি পাওয়ার আছে হচ্ছে p মাইনাস q। এই অঙ্ক শেষ। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা করার আগে অনেকে একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে ধরুন এই যে এখানে x টু দি পাওয়ার হচ্ছে x y p মাইনাস 1, এটা দ্বারা কি বুঝেন, অনেকেই ভাবে যে এটা কিন্তু একটা পাওয়ার, এই পাওয়ারটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে, তারা ভাবে কি এই পাওয়ারটা বোধহয় x এবং y এর উপরে, না এই পাওয়ারটা শুধুমাত্র y এর উপরে। এই দুইটার উপরে তখনই হতো যদি এখানে ব্র্যাকেট দেওয়া থাকতো, যদি ব্র্যাকেট দেওয়ার পরে এই পাওয়ারটা উপরে থাকতো তাহলে বুঝাতো যে হচ্ছে x এবং y দুটোর পাওয়ার হচ্ছে p মাইনাস 1, কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেট নাই তাহলে আমাদের বুঝতে হবে শুধুমাত্র y এর উপরে হচ্ছে পাওয়ার p মাইনাস 1, এই জিনিসটি খুব মনে রাখবেন। আচ্ছা, এখন খেয়াল করুন এখানে আমি কি করব, শুধুমাত্র পাওয়ারটা গুণ করে দিব। দেখেন x y এখন এই যে এই পাওয়ারটা x এর পুরো আছে, এই পাওয়ারটা y এর পুরো আছে, তাহলে আমি x এর পুরো নিয়ে আসি q মাইনাস r, এই যে পাওয়ারটা জাস্ট নিয়ে আসলাম আমি, এটা করে না গুণ হচ্ছে y টু দি পাওয়ার হচ্ছে আগেই তো পাওয়ার ছিল কি p মাইনাস 1, নতুন করে পাওয়ার যুক্ত হলো কি হবে q মাইনাস r। আচ্ছা আমি এই জিনিসটা একটু ভালোভাবে বুঝাই দেই, সেটা হচ্ছে ধরুন এখানে a b, এই এটা পুরো আছে a b স্কয়ার, এটা হচ্ছে কিউব, তাহলে আমি যদি কিউবটা নিয়ে আসি তাহলে কিউবটা কি দুটোর উপরে, তাহলে আমি কি লিখতে পারি a কিউব ডট হচ্ছে এই b এর আর উপরে কিন্তু আগে একটা পাওয়ার আছে, তাহলে হচ্ছে গুণ করলে 3 গুণ 6 a কিউব ডট হচ্ছে b টু দি পাওয়ার 6। ঠিক একই ভাবে যে এই অংশটুকু x এর উপর চলে আসবে আর y এর উপর যেহেতু আগে অংশ ছিল সেটা এটা গুণ হয়ে যাবে, এই একটা শেষ। এই অংশে আসেন, এই অংশে আবার x এর উপর আসবে এই r
মাইনাস পি ডট আবার y এর উপরে আগে ছিল কত q মাইনাস 1 নতুন করে গুণ হবে হচ্ছে r মাইনাস p। আচ্ছা তাহলে এই অংশ কাজও শেষ। আসলে এই অংশে তাহলে এই অংশ হচ্ছে x এর উপরে আসবে হচ্ছে p মাইনাস q আর নতুন করে আবার হচ্ছে এই y এর উপরে আগে পাওয়ার ছিল r মাইনাস 1 নতুন করে অ্যাড হবে এই যে p মাইনাস q। আচ্ছা এই আমাদের কাজ শেষ। খেয়াল করুন এখন এক লাইনে অঙ্কটা হয়ে যাবে দেখুন। তাহলে x টাকে আপাতত আমি হচ্ছে এখানে মোট একসাথে x আছে কয়টা দেখুন তো এই x গুলো আমরা এই সূত্রকে একটু আগে সূত্রকে শিখে আসছি যে a আর এই যে a স্কয়ার আর a কিউব দুইটা ভিত্তি যদি গুণের সময় মিলে যায় তাহলে একটা ভিত্তি নিব এবং পাওয়ার দুইটা যোগ করে দিব, এটা হচ্ছে সিস্টেম। তাহলে এগুলো কি সব গুণ আকারে আছে, তাহলে কোথায় কোথায় x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, আর তিনটা x থেকে আমি কয়টা x নিব, একটা x নিব। তাহলে একটা x নিলে এই পাওয়ার গুলো গুণের সময় কি হয় যোগ হয়ে যায়। তাহলে এটা পাওয়ার হচ্ছে কত q r, এটা সাথে যোগ হবে এই x এর পাওয়ার r p, এটা সাথে যোগ হবে হচ্ছে এই p q। আচ্ছা এখন তাহলে x এর কাজ শেষ, এবার আসলে y তে। আবার এখানে কয়টা y আছে, একটা একটা তাহলে y গুলো আমি কি করব আবার যোগ করে দিব। তাহলে y পাওয়ার প্রথম রাশি হচ্ছে কি p 1 ইনটু হচ্ছে q r, এই y অংশটুকু এখানে দিলাম, এটা যোগ হবে হচ্ছে এই y এর পাওয়ার গুলো। তো এই y পাওয়ার হচ্ছে কি q 1 ইনটু হচ্ছে r p, আবার হচ্ছে যোগ হবে এই y পাওয়ার অংশটুকু r 1 ইনটু p q। বাস অঙ্ক শেষ। খেয়াল করুন এখানে এই যে প্লাস q মাইনাস q কাটাকাটি শেষ, এই প্লাস আর মাইনাস আর কাটাকাটি শেষ, প্লাস p মাইনাস p কাটাকাটি শেষ। তাহলে x এর উপর কত থাকতেছে 0। আচ্ছা এবার আমার বাকি আছে শুধু y এর মানটা। y তে খেয়াল করুন এই প্রতি অংশগুলো একটু গুণ করতে হবে এর সাথে। তাহলে গুণ করলে কি হয়, এটা কিন্তু যে এই p আর q, তাহলে প্রথমে হচ্ছে pq। আচ্ছা pq হচ্ছে p দ্বারা আমি দুটো গুণ করব, তাহলে pq মাইনাস হচ্ছে pr, মাইনাস হচ্ছে pr, আবার মাইনাস 1 দ্বারা এই সম্পূর্ণ গুণ করব, মাইনাস q আর মাইনাস মাইনাসে প্লাস আর হচ্ছে r, তাহলে এই অংশটুকু গুণ করা শেষ। আর এই যোগ চিহ্নের যোগ চিহ্ন, এরপর আবার এই অংশটুকু গুণ করতে হবে দুইটাকে, তাহলে গুণ করলে qr আবার q দ্বারা গুণ করতে p কে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে কি qp বা pq। তাহলে আবার হচ্ছে দুই সঙ্গে মাইনাস 1 দ্বারা পুরোটা গুণ করতে হবে, তাহলে মাইনাস r আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে p, প্লাস শেষ। এই অংশটুকু গুণ করা আমাদের শেষ, এখন আছে এই অংশটুকু। তাহলে r দ্বারা প্রথমে গুণ করব পুরোটাকে, তাহলে rp আর প্লাসে মাইনাসে মাইনাস rq, এরপর হচ্ছে মাইনাস 1 দ্বারা সম্পূর্ণ গুণ করব, মাইনাস 1 p আর মাইনাস মাইনাসে প্লাস q। বাস শেষ। এখন খেয়াল করুন এটা কাটাকাটি কি হয়, এই যে প্লাস pq মাইনাস pq কাটাকাটি শেষ, মাইনাস pr এই মাইনাস pr আর হচ্ছে এই যে প্লাস pr, এই যে মাইনাস pr প্লাস pr এটা বাদ, এই যে মাইনাস q আর হচ্ছে এই যে প্লাস q বাদ, এরপর হচ্ছে প্লাস r মাইনাস r বাদ, আর qr এই যে qr প্লাস qr মাইনাস qr বাদ, এরপর হচ্ছে প্লাস p মাইনাস p বাদ। সুতরাং সব কাটাকাটি চলে গেল, আলটিমেটলি x এর উপর থাকলো 0 ডট হচ্ছে y এর উপর থাকলো হচ্ছে কি 0। একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ারটা 0 চলে আসে সেটা মান হয় 1। এই বলতে আপনি যা কিছু এভরিথিং যে কোনো কিছুর উপরে যদি আপনি 0 দেন সেটা মান চলে আসবে 1। সুতরাং তাহলে এখানে এই যে x এর উপর যেহেতু 0 তাহলে এটার মান 1 গুণ হচ্ছে y এর উপর 0 সেটা হচ্ছে 1, তাহলে 1 মানে গুণ করলে মান আসছে 1, এটি হচ্ছে অ্যানসার। এখন খেয়াল করুন দেখুন এই অঙ্কটি অত্যাধিক সহজ, কিন্তু আপনাদের সমস্যা হবে এই লাইনে যে একটু গুণ করাটা। গুণ করা মিন্স কি আমি একটু দেখাই, দেখুন আমি এখানে অনেকগুলো পার্ট, আমি একটা পার্ট দেখাই দিই, আশা করি বাকিটা বুঝতে পারবেন। ধরেন এই অংশটুকু এখানে ছিল হচ্ছে p 1 ইনটু হচ্ছে এই যে q r, এই দুটো অংশ আমি কিভাবে গুণ করছি, এই দুটো অংশ বুঝতে পারলে তিনটা অংশ বুঝতে পারবেন। যে প্রথমে স্বাভাবিক আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে p দ্বারা টোটালি সব অংশ গুণ করতে হবে, p তাহলে q সাথে গুণ করলে pq, এটা আগে প্লাস এটা মাইনাস, আর প্লাস মাইনাসে মাইনাস pr, এরপর তাহলে p এর কাজ শেষ, মাইনাস 1 দ্বারা সম্পূর্ণ গুণ করতে হবে, তাহলে মাইনাস 1 q, যেহেতু 1 দ্বারা যা গুণ করলে তাই হয়, তাহলে মাইনাস মাইনাস আবার হচ্ছে প্লাস, আর হচ্ছে এই 1 দ্বারা আর গুণ করলে এই যে r, এইভাবে এই প্রতিটা অংশ গুণ করতে হবে।
আশা করি অঙ্কটি খুব একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন ভালোভাবে। এবার আসুন যে আপনি এই টাইপের অঙ্ক দেখুন, একটু আগে আমি হচ্ছে এই সূচকের অঙ্কই করাইছি। তাহলে একটা বিসিএস এর প্রিলিতে লিখিততে যদি হচ্ছে এক অধ্যায় থেকে দুইটা আসে, তাহলে আমার ওই অধ্যায়টা ভালোভাবে করতে বাধা কি। এই অঙ্কটি আসছে দশম শ্রেণীর 4.1 থেকে। খেয়াল করুন, যেহেতু একটা বিসিএস প্রিলিতে একই অধ্যায় থেকে দুইটা ম্যাথ আসছে ডিরেক্টলি, সুতরাং আপনারা এই দশম শ্রেণীর 4.1 অধ্যায়টা ভালোভাবে করবেন, তাহলে এই টাইপের সকল ম্যাথগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। 4 এর খ, sin θ / x ইকুয়াল হচ্ছে cos θ / y হলে প্রমাণ করুন যে sin θ - cos θ ইকুয়াল টু x - y √x² + y²। খেয়াল করুন, এই অঙ্কটি মাত্র 2 মিনিট খেয়াল করুন, অনেক সহজ। এখানে প্রথমে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে sin θ / x ইকুয়াল হচ্ছে cos θ / y। অঙ্কটি করার আগে একটু খেয়াল করুন কি চাইছে এখানে, যে sin θ - cos θ ইকুয়াল হচ্ছে x - y এই অংশটুকু। তাহলে একটা জিনিস আমার মাথায় ঢুকে গেছে, যে হচ্ছে আমার যে করেই হোক এই দেওয়া আছে সমীকরণ থেকে একবার sin θ বের করতে হবে আর একবার cos θ বের করতে হবে। যদি আমি sin θ বের করতে পারি এবং cos θ বের করতে পারি, তাহলে দুইটা বিয়োগ করলে আমার মানটা বের হয়ে যাবে। তাহলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে একবার sin θ বের করব আর একবার cos θ বের করব। এই দুটো বের করতে পারলেই আমার অঙ্ক শেষ। আচ্ছা, তাহলে খেয়াল করুন এখানে কি করা যায়। এখানে হচ্ছে আর গুণ করলে y দ্বারা হচ্ছে y sin θ, এটা আর গুণ করলে x cos θ। আমি এটাকে 1 নং দিলাম। আচ্ছা, এখন খেয়াল করুন এখান থেকে আমি উভয় পক্ষকে বর্গ করে দিব। কেন করে দিব একটু পরে বলতেছি। আচ্ছা, y sin θ এটাকে হোল স্কয়ার, উভয় পক্ষকে আমি বর্গ করে দিলাম হোল স্কয়ার θ। আচ্ছা, বর্গ করে এখন এই a স্কয়ারটা কি y এর উপর আছে, এটা সমান লেখা যায় কি y স্কয়ার sin স্কয়ার θ, আর এটা সমান লেখা যায় কি x স্কয়ার cos স্কয়ার θ। আচ্ছা, এটা সমান এটার উপর লেখা যায় y স্কয়ার sin স্কয়ার θ। আর আমরা একটা সূত্র সবাই জানি, সেটা হচ্ছে sin স্কয়ার θ প্লাস হচ্ছে cos স্কয়ার θ ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে এই cosটা কি প্লাস ডান পাশে নিয়ে গেলে কি হয়, বা এই সাইনটা কি প্লাস বাম পাশে নিয়ে যাব, তাহলে থাকতেছে কত cos স্কয়ার θ। এই সাইনটাকে শুধুমাত্র আমি ডান পাশে নিয়ে যাব, প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে যায় sin স্কয়ার θ। তাহলে আমরা এই cos স্কয়ারের পরিবর্তে cos স্কয়ার θ এর পরিবর্তে কি লিখতে পারি 1 - sin স্কয়ার θ। তাহলে এই একটু অংশ cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই x এর আলাদা জিনিস, এই cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 - sin স্কয়ার θ। আচ্ছা, আমরা এই অংশ লিখতে পারি। এখন এই x স্কয়ার কে এর গুণ অবস্থায় আছে, আমি একটু গুণ করে দিই। দেখুন y স্কয়ার sin স্কয়ার θ, এই 1 এর সাথে x স্কয়ার গুণ করলে কি হয় x স্কয়ার হয় মাইনাস x স্কয়ার sin স্কয়ার θ। আচ্ছা, এখন খেয়াল করুন আমি এই অংশটুকু x স্কয়ারটা এই পাশে নিয়ে আসব, তাহলে y স্কয়ার sin স্কয়ার θ ইকুয়াল এটা মাইনাস এর পাশে কি হবে প্লাস x স্কয়ার sin স্কয়ার θ ইকুয়াল টু এর সাথে সাথে শুধু x স্কয়ার। আচ্ছা, এখন খেয়াল করুন এই দুইটা অংশ থেকে কি কমন যায়, এখানে sin স্কয়ার আছে এখানে sin স্কয়ার আছে, আমি দুইটা অংশ থেকে আমি একটা sin স্কয়ার কমন নিতে পারি। তাহলে যদি আমি sin স্কয়ার কমন নেই, তাহলে কি কি থাকতেছে, এখানে থাকতেছে y আর এখানে থাকতেছে এখানে y স্কয়ার আর মাঝখানে প্লাস, এখানে থাকতেছে হচ্ছে x স্কয়ার। আমি জানি অনেকে এটা বুঝতে পারেন না, কোনো সমস্যা নেই, শুধু খেয়াল করুন। তাহলে এখানে আমার থাকলো কি শুধুমাত্র x স্কয়ার। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কি পাই, এখানে আমি লিখতে পারি হচ্ছে এই যে আচ্ছা আমি পরে লিখে দেই y স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল আর ইনটু হচ্ছে sin স্কয়ার θ ইকুয়াল হচ্ছে x স্কয়ার। আচ্ছা, এখন আমি এই sin স্কয়ারটাকে θ এর পাশে রেখে আমি এই অংশটা এর সাথে গুণ অবস্থা আছে, তার ডানে নিলে সেটা কি হয় ভাগ হয়ে যাবে, তাই লিখতে পারি হচ্ছে x স্কয়ার বাই হচ্ছে
y স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার। এখন আমার তো টার্গেট হচ্ছে কি sin থিটা বের করা, এইজন্য স্কয়ারটাকে আমি ডান পাশে নিয়ে যাব। তাহলে sin থিটা আর এর ডান পাশে রুট হয়, টোটাল রুট করে দিলাম x স্কয়ার আর হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার। দেখুন এখান থেকে এই রুট আর স্কয়ারে x কাটা যায়, তাহলে রুট থেকে x বাইরে আসতে পারে, কিন্তু নিচের টার্মে দুইটা স্কয়ার আছে, কিন্তু এটা কাটা যাবে না। কেন যাবে না? মধ্যে এটা যোগ অবস্থায় আছে। রুট স্কয়ার তখনই কাটা যায় যখন এককভাবে থাকে অথবা গুণাকারে থাকে, তাহলে এটা রুট কাটতে পারলো না, তার মানে হচ্ছে কি রুট থেকে যাবে, নিচে থাকবে y স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার। তাহলে আমি sin থিটার মান পেয়ে গেলাম। আচ্ছা এখন আসলে আমি একটু এখানে আমি কি বলছি বুঝাবো। দেখেন ফার্স্টে কেন আমি বড় করলাম, কেন বড় করলাম, তাহলে আমি প্রথমেই বলছি অঙ্কটা করতে হলে প্রথমে আপনাকে sin থিটা এবং cos থিটা বের করতে হবে। তাহলে আমার যেটা দেওয়া আছে, এই দেওয়া আছে যে sin থিটা এবং cos থিটা একসাথে আছে, তাহলে আমার প্রধান কাজ হচ্ছে কি যে আমি sin থিটা cos থিটা যে কোনটাকে একটাই করব, হয় দুইটাকে sin থিটা করব, না হয় দুইটাকে cos থিটা করব। তো এইজন্য আমি করলাম কি হচ্ছে উভয়কে বর্গ নিলে যেটা আমি বর্গের সূত্র পাই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তো ওই জায়গা থেকে হচ্ছে আমি sin থিটা আনতে পারি, এইজন্য আমি বর্গ করে দিছি। এই যে বর্গ করে দেওয়ায় এই অংশটুকু সমান লেখা যায় 1 sin স্কয়ার থিটা, যেটা আমি একটু আগে এখানে লিখে দিয়েছিলাম। এখান থেকে খেয়াল করুন আরেকটা অংশ সবাই ভুল করে এখানে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝছে যে এখানে আমি কেন কমন নিলে এটা ডান পাশে থাকে সব সময় জানি যে এখান থেকে যদি আমি sin স্কয়ার থিটা কমন নিলাম, খেয়াল করুন এই লাইনটা থেকে, এই যে এখান থেকে এই লাইনটা sin মিলে গেছে, sin স্কয়ার থিটা কমন নিলাম, আর থাকে কি y স্কয়ার থাকে এখানে, আর এখানে থাকে x স্কয়ার প্লাস হচ্ছে মাঝখানে প্লাস, আর এখানে হচ্ছে x স্কয়ার থিটা x স্কয়ার। এটাই আমরা গতানুগতিকভাবে করে আসছি, কিন্তু এভাবে করলে আপনারা অঙ্ক কেটে দিবেন। কেন কেটে দিবেন? দেখুন আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত যেমন sin cos cosec যাই আসুক, ধরেন tan, এর সামনে থিটা আসে, এ আসে, বি আসে, যা আসুক এই অনুপাতের সামনে যা আসবে সেটা কোণ নির্দেশ করবে, কোণ। কিন্তু এই দেখেন আমার সামনে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার চলে আসলো, এটা কার আগে আসছে? অনুপাতের আগে আসছে, তখন কি হয়ে গেল? এটা কোণ আকারে চলে আসলো, কিন্তু অরিজিনালি কি সে কোণ আকারে ছিল না। এই জন্য এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কমন নিলে সেই কমন অংশটা আগে রাখতে হবে। কেন? ওইটা হচ্ছে সংখ্যা, আর আপনি ত্রিকোণমিতিকের সামনে লেখেন তাহলে সেটা হয়ে যাবে কোণ আকারে, তাহলে মানটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনার অ্যানসার মিলবে, কিন্তু যে খাতা দেখবে আপনি সেটা কেটে দিবেন। সুতরাং এই লাইনটা খুব মনোযোগ সহকারে যে আমি কেন এটা পিছিয়ে নিলাম, পেছনে নিলাম, সামনে না নিয়ে। আশা করি এই অংশটুকু ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা তাহলে আমি এখান থেকে এই যে এখান থেকে আমি sin থিটার মান পাইলাম, এবার আমার দরকার কি cos থিটার মান। আচ্ছা এই যে আমি 1 নম্বর কি পাইছিলাম, 1 নম্বরটা আবার ইউজ করব, যে 1 নম্বর থেকে পাই 1 নম্বর থেকে আমি কি পেয়েছিলাম হচ্ছে y sin থিটা ইকুয়াল টু হচ্ছে x cos থিটা। ঠিক আগের মতো করে আপনারা বড় করে দেন, তাহলে কি হয় y স্কয়ার sin স্কয়ার থিটা, ডান পাশে আসবে x স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আগের মতো আমি বড় করে দিলাম। এবার আমি এই প্রথম অংশটাই আমি হচ্ছে দুইটাকে sin এ কনভার্ট করছি, এবার আমি করব হচ্ছে cos এ, কারণ আমার sin লিখেছি cos লাগবে। তাহলে আমি এই sin স্কয়ার পরিবর্তে লিখতে পারি 1 cos স্কয়ার থিটা। কিভাবে লিখতে পারি? এই দিকটাকে লিখছিলাম, যে একটা সূত্র পাই, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। যদি আমি এখান থেকে cosটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে কি লেখা যায় sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 cos স্কয়ার থিটা। তাহলে দেখুন এই যে sin স্কয়ার থিটা পরিবর্তে আমি কি লিখতে পারি 1 cos স্কয়ার থিটা। এইজন্য এই sin স্কয়ার থিটা পরিবর্তে লিখে দিলাম 1 cos স্কয়ার থিটা। তাহলে ডান পাশে কি থাকতেছে x স্কয়ার cos স্কয়ার থিটা। এখন খেয়াল করুন আমি এটাকে সম্পূর্ণ গুণ করে দিই, তাহলে কি হয় y স্কয়ার y স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার cos স্কয়ার থিটা। আচ্ছা এখন এখান থেকে আমি এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, বা অথবা হচ্ছে এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে y স্কয়ার আর এখানে আছে কি x স্কয়ার cos স্কয়ার থিটা, এটা হচ্ছে মাইনাস, এই পাশে কি হবে প্লাস y স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে এখন খেয়াল করুন এখানে y স্কয়ার থাকলো, আর এখান থেকে কি কমন যায়, আবার আগের মতো ঠিক এখানে এই cos স্কয়ার কমন যায়, এইজন্য আমি cos স্কয়ার থিটা কমন নিলাম, আর এখানে থাকছে কত x স্কয়ার আর মাঝখানে প্লাস, আর এটা হচ্ছে y স্কয়ার। তাহলে আলটিমেটলি কি পেলাম যে y স্কয়ার ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস
y স্কয়ার cos স্কয়ার থিটা। আচ্ছা আমি বুঝবো না, আমি এই অংশটা এখানে করতেছি, খেয়াল করুন। এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, আর এটা হচ্ছে তৃতীয় পার্ট। আচ্ছা তৃতীয় পার্ট আমি এখানে কি পাইছি খেয়াল করুন, যে হচ্ছে y স্কয়ার = x স্কয়ার + y স্কয়ার cos থিটা। তাহলে আমি এই পাশে লিখে ফেলি যে পাইছি হচ্ছে x স্কয়ার + y স্কয়ার cos স্কয়ার থিটা = কি, এই যে y স্কয়ার, এই হচ্ছে y স্কয়ার। আচ্ছা তাহলে আমি cos স্কয়ারটা রেখে দিই, ঠিক একই নিয়ম, এটা যে বুঝছে সে অটোমেটিকলি বুঝে যাবে। এর মধ্যে কি লেখা হবে, y স্কয়ার, এটা গুণাকার আশেপাশে লেখা ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে কি x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। আচ্ছা এখন যেটা cos লাগবে, তাহলে cos থিটা এই a স্কয়ার এর অংশ রুট হয়ে যায়, রুটে এই a স্কয়ার রুটে কাটা যায়, থাকতেছে y, আর নিচে রুট কাটতে পারে না, থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা এখন দেখো, তাহলে আমি cos থিটার মান পাইলাম, আর আমি হচ্ছে sin থিটার মান পাইলাম। দেখুন তো এবার এই cos থিটা এবং sin থিটা বিয়োগ করে দিই। এখন sin থিটা, প্রশ্ন কি দেওয়া আছে, sin থিটা আগে না, তো sin থিটা মাইনাস হচ্ছে cos থিটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেব আমি, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin থিটা মাইনাস cos থিটা। তাহলে এখন খেয়াল করুন, আমি এই যে এখানে sin থিটার মান কি পাইছিলাম, sin থিটার মান হচ্ছে এই যে এখানে, যে এই অংশটুকু, যে হচ্ছে x, এই যে x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার আগে দিল যা, যেহেতু প্লাস দুইটা আগে পরে দিলে কোনো সমস্যা নেই, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার মাইনাস cos থিটার মান পাইছি কত, এই যে cos থিটার মান পাইছি y বাই রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। এখন শুধুমাত্র বিয়োগ করে দিলে অঙ্কটা শেষ। এখান থেকে এই দুটো অংশ মিলে গেছে, তাহলে লসাগু কি হবে, এটাই হবে যে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, এখানে যদি মিলে গেছে তার মানে এখানে x এ থাকবে মাইনাস হচ্ছে y। দেখো তো ডান পাশে কি, এই যে x - y বাই হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, এটা সমান কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। কি প্রমাণ করতে বলছে না, প্রমাণিত। অঙ্কটি এতক্ষণ ধরুন আপনি কিছুই বুঝেন নাই, আমি আবার 1 মিনিটের মধ্যে সব একটু বলি, খেয়াল করুন। অঙ্কটি অনেক সহজ, মনে হচ্ছে যে অঙ্কটি দেখে অনেক বড় বা কঠিন, আসলে কঠিন না। দেখুন প্রথমে দেওয়া আছে sin থিটা বাই x = cos থিটা বাই y হলে প্রমাণ করুন যে হচ্ছে sin থিটা মাইনাস cos থিটা = হচ্ছে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণের অংশটা থেকে আপনাকে বুঝতে হবে যে আমরা কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে sin থিটা মাইনাস cos থিটা, তাহলে যে করেই হোক আপনার এই ইকুয়েশন থেকে sin থিটা বের করতে হবে এবং হচ্ছে cos থিটা বের করতে হবে। তাহলে খেয়াল করুন, দেখুন এই যে দেওয়া আছে, আমি এখান থেকে একটা এই যে আর গুণ করে দিলাম, y sin থিটা = হচ্ছে x sin থিটা 1 নং। আচ্ছা এখন আমার টার্গেট হচ্ছে যে আমি একটা করব, হয় দুইটাকেই sin থিটা করব, না হয় দুইটাকেই cos থিটা করব, কারণ আমার sin থিটা দরকার। তাই এই জন্য আমি বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরে এখানে এই cos থিটাকে আমি sin থিটা করে নিলাম, করে নেওয়ার পরে আমি সম্পূর্ণটাকে sin থিটা করে নিলাম। এই যে sin থিটা করার পরে যে কমন নিলাম, এখান থেকে কমন অংশটা বুঝাইছি যে এটা বাম পাশে রাখতে হবে। এখান থেকে আমার আসে হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার sin থিটা = x স্কয়ার। শুধুমাত্র এখান থেকে আপনি সাইনটা বের করবেন, তাহলে sin থিটাকে বাম পাশে রেখে সবকিছু ডান পাশে নিয়ে যাবেন। এই যে আমি sin থিটাকে বাম পাশে রেখে সবকিছু ডান পাশে নিয়ে গেছি, এবং শেষ পর্যন্ত এই রুটটাকে স্কয়ারটাকে আমি ডান পাশে নিয়ে গেছি, রুট করলে এটা হয়, তাহলে sin থিটা মান পেলাম আমি এটা। তাহলে এখন দরকার কি আমার cos থিটার মান, তাহলে এই যে 1 নং, এই 1 নংটাকে আমি আবার ব্যবহার করব, যে 1 নং থেকে এই আবার এটাকে উভয় নংকে বড় করলাম, বড় করে ঠিক একেবারে সেম প্রসেস, এখানে শুধু আমি হচ্ছে যে cos থিটাকে sin থিটা প্রকাশ করছি, আর এখানে এই sin থিটাকে আপনি শুধুমাত্র এই যে 1 - y স্কয়ার থিটা cos স্কয়ারে প্রকাশ করবেন। শুধুমাত্র দেখুন অঙ্কটা অনেক বড় মনে হচ্ছে, এই প্রথম অংশটি যদি আপনি বুঝে থাকেন তাহলে দ্বিতীয় অংশ এবং শেষ অংশ একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে এখানে এই যে y স্কয়ার সমান আসছে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার থিটা, এখান থেকে এখানে আসলে এই যে এই আমার যদি cos স্কয়ারটা cos দরকার cos থিটা, তাহলে cos থিটাটা বাম পাশে রেখে আমি সবকিছু ডান পাশে নিয়ে গেছি, নাও তারপর আমি sin থিটাও পেলাম, এই যে sin থিটাও পেলাম, আমি cos থিটাও পেলাম। sin থিটা থেকে মাইনাস cos থিটা করলে এই sin থিটার মান হচ্ছে x রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর cos থিটার মান হচ্ছে y বাই রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। এটা লসাগুগুলো যে মিলে গেছে, লসাগু হয় রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, যেহেতু মিলে যায় তাহলে x মাইনাস হচ্ছে y হয়, যা রাইট সাইড কে প্রমাণ করে, সুতরাং হচ্ছে মিলে গেছে, সুতরাং এটা প্রমাণিত। অঙ্কগুলো এই টাইপের অঙ্ক যদি আর খুব ভালোভাবে বুঝতে চান তাহলে
দশম শ্রেণী নবম দশম শ্রেণী সাধারণ গণিতে হচ্ছে নবম দশম শ্রেণী সাধারণ গণিতের পড়বে হচ্ছে 9.1 আর হচ্ছে 9.2। আর হচ্ছে আর যদি ভালোভাবে শিখতে চান তাহলে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে পড়বেন হচ্ছে 8.2 আর হচ্ছে 8.2। ভালোভাবে কি বলছি যে এই অঙ্কগুলো ভালোভাবে শিখতে হলে আপনাকে দশম শ্রেণীর সাধারণ গণিতে 9.1 9.2 পড়বেন এবং হচ্ছে উচ্চতর গণিতে হচ্ছে 8.2 8.3। এই কয়টা অধ্যায় পড়লে এই টাইপের অঙ্ক আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।